আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এই ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন বছরে বিনিয়োগের জন্য একটা গাইডলাইন দেখানোর চেষ্টা করব। বা নতুন বছরে আপনার বিনিয়োগ পরিকল্পনাটা কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত, এটা নিয়ে কিছু আলোচনা করব। তো আজকের ভিডিওটা আমরা মোটামুটি বেসিক থেকে রাখার চেষ্টা করেছি। যাতে একদম যারা নতুন করে বিনিয়োগ করতে চান তাদের জন্য তারাও যেন উপকৃত হন এবং একই সাথে যারা অলরেডি বিনিয়োগ করতেছেন তারাও যেন উপকৃত হন। সেভাবেই আমরা ভিডিওটা রাখার চেষ্টা করেছি। ভিডিও শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অলসো লাইক দ্য ভিডিও। তো হেডলাইন আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের আজকের ভিডিওর হেডলাইন নতুন বছরের জন্য বিনিয়োগ পরিকল্পনা। তো প্রথমেই আসি বিনিয়োগ জিনিসটা কি বা বিনিয়োগ কত রকম হতে পারে। তো আমরা বিনিয়োগকে মেইনলি আসলে ২ টা ভাগে ভাগ করার চেষ্টা করেছি। একটা হলো বিদ্যমান বিনিয়োগ, যেটা হলো যে আপনার অলরেডি যাদের ইনভেস্টমেন্ট আছে, এক্সিস্টিং ইনভেস্টমেন্ট আছে সেটাকে আমরা বলতেছি বিদ্যমান বিনিয়োগ। আর আরেকটা হলো নতুন বিনিয়োগ। যেটা হলো আমি ২০২৪ সালে নতুন করে ফ্রেশ মানিটা ইন করতে চাচ্ছি সেটাকে আমরা বলতে চাচ্ছি নতুন বিনিয়োগ। তো এরকম হতে পারে যে কারো অলরেডি বিদ্যমান কিছু বা এক্সিস্টিং কিছু ইনভেস্টমেন্ট আছে, সে নতুন করে আরো কিছু এড করবে। তার জন্য হয়তো ২ টা ক্যাটেগরি লাগবে। আর কারো হয়তো এক্সিস্টিং কিছু ইনভেস্টমেন্ট আছে, নতুন করে করবে না। তার জন্য হয়তো ১ম টা বেশি জরুরি হবে। নতুন বিনিয়োগ পার্টটা তার জন্য জরুরি হবে না। তবুও দেখলে কিছু আইডিয়া পাওয়া যাবে। তো ১ম এ যদি আসি বিদ্যমান বিনিয়োগ পার্টটাতে, যার এক্সিস্টিং কিছু বিনিয়োগ আছে অলরেডি তার জন্য। সো আপনার যে বিনিয়োগটা আছে সেটাকে আপনাকে কি করতে হবে? সুরক্ষিত করতে হবে বা সেই বিনিয়োগটাকে একটা সুরক্ষা দিতে হবে, একটা সেফটি দিতে হবে। যেন আপনার বিনিয়োগটা হুট করে অনেক কমে না যায় বা আপনার বিনিয়োগটার আ অনেক প্রাইস লস না হয়। আর একই সাথে আপনাকে চেষ্টা করতে হবে আপনার যে বিনিয়োগটা আছে বা যে সম্পদটা আছে সেটা যেন আপনি বৃদ্ধি করতে পারেন। এট লিস্ট আপনার যে ইনফ্লেশন রেট সেটার চাইতে বেশি করে বৃদ্ধি করতে পারেন। তাহলেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ জিনিসটা যে উদ্দেশ্য সেটা সফল হবে। আর নতুন বিনিয়োগ যারা করবেন, তো নতুন বিনিয়োগও ২ টা ধরনের হতে পারে। তো ১ম যে ধরনটা সেটা হলো যে লাম্প সাম বা এককালীন বিনিয়োগ। মনে করুন কারো কাছে ৳৫,০০,০০০ আছে, সে সেটা বিনিয়োগ করতে চায় ২০২৪ সালে। সেটাকে আমরা বলতেছি লাম্প সাম বা এককালীন বিনিয়োগ। আর 2nd যেটা আছে সেটা এসআইপি বা সিপ বা অনেকে বলে থাকেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। যেটা হলো যে ধরেন ২০২৪ সালে আ ১২ টা মাস আছে। সেক্ষেত্রে যে জব করে অথবা কেউ বিজনেস করে, সে হয়তো প্রতি মাসে তার যে আয়ের একটা অংশ উনি ইনভেস্ট করবেন। সেটাই আসলে সিপ বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো নতুন যে বিনিয়োগটা করতে চাচ্ছে কেউ একজন মার্কেটে, তো ওইটাকে কিভাবে বৃদ্ধি করা যায় বা কিভাবে বিনিয়োগ বা সঞ্চয় জিনিসটা বৃদ্ধি করা যায় সেটা নিয়ে কথা বলব। তো বিনিয়োগ বা সঞ্চয় বৃদ্ধি করার জন্য আপনাকে যেটা করতে হবে যে ব্যয় বা আপনার যে এক্সপেন্স আছে এটাকে কমিয়ে ফেলতে হবে। আপনার অপ্রয়োজনীয় যেই এক্সপেন্সটা আছে সেটাকে আপনার কাট করে ফেলতে হবে আসলে। এছাড়া আরেকটা উপায় হতে পারে আপনার যে আয় আছে বা যে ইনকাম আছে সেইটাকে আপনি বৃদ্ধি করতে পারেন। হয়তো আপনি এখন ৳১০,০০০ ইনকাম করেন প্রতি মাসে। আপনি একটা সাইড কিছু একটা করলেন যেটার কারণে আপনি প্রতি মাসে ৳১১,০০০ ইনকাম করলেন। তাহলে এই যে ৳১,০০০ এক্সট্রা ইনকাম করতেছেন, ওই ৳১,০০০ কে আপনি কিন্তু পুরোটাই হয়তো বিনিয়োগ করে ফেলতে পারবেন অথবা সঞ্চয় করতে পারবেন। আর আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হলো যে ভুল ধারণার পরিবর্তন। তো এই ভুল ধারণার পরিবর্তন দিয়ে আমরা কি বলতে চাচ্ছি সেটা একটু দেখে নেই। তো ভুল ধারণাটা আসলে কি? তো ভুল ধারণাটা বললে বলব যে আমরা সাধারণত যে জিনিসটা চিন্তা করে থাকি যে আয় মাইনাস ব্যয় এই জিনিসটাই সঞ্চয়। তো আসলে এটা একটা ভুল ধারণা। কারণ আমরা চিন্তা করে থাকি যে আমি ৳১০,০০০ ইনকাম করতেছি, আমি ৳৮,০০০ খরচ হচ্ছে আমার প্রতি মাসে। তাইলে যেই ৳২,০০০ থাকতেছে এটা হবে আমার সঞ্চয় বা এই ৳২,০০০ আমি সঞ্চয় করব। এটা একটা ভুল ধারণা। তো এটা যদি ভুল ধারণা হয় তাহলে সঠিক ধারণা কি? বা সঠিক ধারণা কোনটা? সেটা হলো যে আয় মাইনাস সঞ্চয় ইকুয়াল টু ব্যয়। তো এটাকে আমরা বলতেছি যে এটা একটা সঠিক ধারণা। তো এই যে সঠিক বলতেছি, তো জিনিসটা একটু জাস্ট বুঝে নেই আসলে যে এটা আসলে কি বলতে চাচ্ছি। সাপোজ আমার
ইনকাম ৳১০,০০০। তো আমি চাচ্ছি যে প্রতি মাসে ৳২,০০০ সঞ্চয় করতে। তো আমার যেটা করতে হবে যে এই যে ৳২,০০০ আমি যখন সেলারিটা পাবো, মাসের শুরুতে আমি ৳২,০০০ সঞ্চয় করে ফেলবো। যেখানেই সেটা করার সেটা করে ফেলবো। আর এই যে বাকি যে ৳৮,০০০ থাকবে, এটা হবে আমার ব্যয়। তো আমার এটাকেই আমরা বলতেছি যে আয় মাইনাস সঞ্চয় ইকুয়াল টু ব্যয়। মানে হলো আমি যে শুরুতে যে টাকাটা আয় করব, সেটার পরে যা সঞ্চয় করার আমার প্ল্যান থাকবে, আমি যে প্ল্যানটা করব সেটাকে সঞ্চয় করে ফেলবো। আর বাকি যে টাকাটা থাকবে ওটাকে আমি খরচ করব। ওইটা হবে আমার ব্যয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যেটা হইলো যে এখন তো আমি সঞ্চয়ের জন্য টাকাটা আলাদা করে ফেললাম। এখন আমি যে ৳৩,০০০ আমি ঠিক করেছি যে প্রতি মাসে, মাসে আমি সঞ্চয় করব। আপনি তারপর যেটা করবেন যে আপনি এই যে ৳৩,০০০ আলাদা করে ফেললেন বা ৳২,০০০ আলাদা করে ফেললেন, সেটার থেকে আপনি বিনিয়োগের পার্টটুকু আলাদা করে ফেলবেন। তো সঞ্চয় আর বিনিয়োগের পার্থক্য জানার জন্য আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও দেয়া আছে। ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি এইখানে আই বাটনে দিয়ে দিব বা উপরের আই বাটনে প্রেস করে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। আপনি সঞ্চয় থেকে বিনিয়োগের উপযুক্ত যে টাকাটা এটা আলাদা করে ফেললেন। এখন আপনি কি করবেন? তো আপনার তারপরে যে ডিসিশনটা আসবে সেটা হলো যে আপনি কোথায় বিনিয়োগ করবেন বা কোথায় বিনিয়োগ করা যায়। আমরা দেখে নিই যে বাংলাদেশের পার্সপেক্টিভ এ কোথায়, কোথায় বিনিয়োগ করা যায় বা কোথায়, কোথায় বিনিয়োগ করাটা আপনার জন্য লাভজনক হতে পারে। ১ম হতে পারে যে কোনো বিজনেস, আপনার পরিচিত কেউ একটা হয়তো বিজনেস করতেছে, সেই বিজনেসে আপনি ইনভেস্ট করলেন। আপনি হয়তো প্যাসিভ ইনভেস্টর হিসেবে থাকলেন। আপনি জাস্ট টাকাটাই দিলেন। মাসে, মাসে বা বছরে, বছরে একটা লভ্যাংশ নিবেন। সো যেকোনো একটা বিজনেসে আপনি ইনভেস্ট করবেন। তারপর যেটা হতে পারে যে কোনো হাউজিং বা রিয়াল এস্টেটে আপনি ইনভেস্ট করতে পারেন। যেমন আপনি কোনো ফ্ল্যাট কিনতে পারেন অথবা জমি কিনে সেটাতে কৃষি চাষ করতে পারেন বা কৃষি জমিতে চাষাবাদ করতে দিতে পারেন। অথবা জমি কিনে রাখলেন ১০ বছর পরে দাম বাড়লে সেল করে দিবেন। সো এটা একটা ইনভেস্টমেন্ট প্রসিডিউর হতে পারে। তারপর যেটা আসে যে পুঁজি বাজার বা শেয়ার বাজার অথবা স্টক মার্কেট, যেটা নিয়ে হয়তো আমরা নেক্সট বিস্তারিত কথা বলব। তারপর অন্যান্য সেক্টর আসে। যেমন আপনি হয়তো চাইলে একটা পিকআপ কিনে ভাড়া দিয়ে দিলেন, ওইখান থেকে ভাড়া পাচ্ছেন। অথবা আপনি কৃষি কোনো প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন, যেখান থেকে আপনি সিজনাল কিছু টাকা পাবেন। সো এরকম আরো অনেক কিছু হতে পারে। তো পুঁজিবাজারের আলোচনায় যদি আমরা আসি, তো যখন আপনি এবার ঠিক করলেন যে পুঁজিবাজারে আপনি ইনভেস্ট করবেন বা কত টাকা ইনভেস্ট করলেন সেটা আপনি ঠিক করলেন। তো ঠিক করার পরে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো যে আপনি 70% টাকা ইনভেস্ট করবেন আসলে। মানে হলো আপনি যদি ৳১,০০,০০০ ইনভেস্ট করেন বা ৳১,২৫,০০০ ইনভেস্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আ এর 75% মানে আ ৳১,০০,০০০ যদি হয়ে থাকে তাহলে আপনি ৳৭৫,০০০ ইনভেস্ট করবেন। আর যে ৳২৫,০০০ এটাকে আমরা বলতেছি সারপ্লাস মানি বা এটাকে আপনি উদ্ধৃত অংশ হিসাবে রেখে দিবেন। এটাকে কেন রাখবেন? এটা ব্যাকআপ হিসেবে রাখবেন। যে স্টক মার্কেট জায়গাটা অনেক ভোলাটাইল তো বা অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। সো কখনো যদি আপনার যে ইনভেস্টমেন্টটা সেটা যদি অনেক নেমে যায়, তখন জাস্ট আপনি যেন ব্যাকআপ দিতে পারেন সেইজন্য এই টাকাটা রাখবেন। তখন যেন আপনি আরো কমে ওই আপনার যেই ইনভেস্টটা করেছেন সেটাকে যেন একটু ব্যাকআপ দিতে পারেন বা এভারেজ ডাউন করতে পারেন। তো সেজন্য আপনি 25% টাকা আলাদা করে সরায় রাখবেন। আর 75% বা 75% আ টাকা আপনি আপনার স্টক মার্কেটের অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তো এবার তো আপনি টাকা নিয়ে আসলেন ৭৫% টাকা আপনার স্টক মার্কেটের অ্যাকাউন্টে নিয়ে আসলেন। তো এবার আপনার টাকা চলে আসছে। এখন টাকা চলে আসার পরে আপনার যেটা করতে হবে যে আপনি ইনভেস্ট শুরু করবেন। ইনভেস্ট শুরু করার আগে আপনার কিছু পূর্ব প্রস্তুতি নিতে হবে। তো পূর্ব প্রস্তুতির ১ম অংশ হিসেবে আপনাকে যেটা করতে হবে যে একটা ওয়াচ লিস্ট অথবা স্টক ইউনিভার্স সিলেক্ট করতে হবে। সো স্টক ইউনিভার্স বলতে আসলে এটা আসলে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা স্টক ইউনিভার্স বলে থাকে। আমরা চাইলে হয়তো ওই টার্মটা এভয়েড করতে পারি। সো আপনি একটা ওয়াচ লিস্ট সিলেক্ট করবেন। আপনার ওয়াচ লিস্ট হতে পারে যেমন আপনি যদি শরিয়াসম্মত বিনিয়োগ করতে চান বা হালাল ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি শরিয়াসম্মত কোম্পানিগুলাকে ঠিক করলেন। যে নন শরিয়া যেসব কোম্পানি আছে সেগুলাতে আপনি কখনো ইনভেস্ট করবেন না বা সেগুলা আপনার ওয়াচ লিস্টে থাকবে না। তারপর যেটা আপনি করতে পারেন যে আ লোকসানি যেসব কোম্পানি আছে মনে করেন যে একটা কোম্পানি ৫ বছর ধরে গত ৫ বছর ধরে লসে আছে অথবা ওর যেই ফ্যাক্টরিটা সেটা আসলে অপারেশনস নেই। তো এরকম কোম্পানিগুলো আপনি ওয়াচ লিস্ট থেকে বের করে ফেলবেন। তো আপনার ১ম কাজ হবে যে ওয়াচ লিস্ট রেডি করা এবং সেখানে ভালো কোম্পানিগুলাকেই রাখা। আর একই সাথে আপনি যদি শরিয়া সম্মত ইনভেস্ট করতে চান বা করেন সেক্ষেত্রে
আপনি শরিয়া সম্মত কোম্পানিগুলাকেই রাখবেন। তো আপনার ওয়াচ লিস্ট রেডি। এখন যেটা করবেন যে এই ওয়াচ লিস্টটাকে আপনি আবার ২ ভাগে ভাগ করবেন যদি আপনি কিছু ট্রেড করতে চান। আর যদি মনে হয় যে না আমি ট্রেড করতে চাই না, আমি জাস্ট ইনভেস্ট করে রাখবো ১০ বা ১৫ বছর পরে এটার থেকে একটা লাভ নিতে চাই। সেক্ষেত্রে হয়তো আপনি পুরাটাই দীর্ঘমেয়াদী শেয়ার সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আমি কিছু ট্রেড করতে চাই, তারপর এটাকে ২ ভাগে ভাগ করে ফেলবেন। একটা হলো দীর্ঘমেয়াদী শেয়ার এখান থেকে সিলেক্ট করবেন, যেটাতে আপনি হয়তো আগামী ১০ বছর বা ২০ বছরের জন্য ইনভেস্ট করবেন। আর আরেকটা হলো যে ট্রেড করার জন্য কিছু শেয়ার সিলেক্ট করবেন, যেটাতে হয়তো আপনি ৩ মাস, ৫ মাস, ৬ মাসের জন্য বিনিয়োগ করে আপনি হয়তো কিছু পরিসরে ট্রেড করবেন। তো এবার কতটুকু আপনি দীর্ঘমেয়াদী শেয়ারে ইনভেস্ট করবেন আর কতটুকু ট্রেড শেয়ারে ইনভেস্ট করবেন সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। তো পুঁজিবাজারে আপনি যখন বিনিয়োগ করবেন, আমার একটা সাজেশন থাকবে যে আপনি লং টার্ম যে স্টকগুলা সিলেক্ট করবেন, এর 70% এ আপনি লং টার্ম ইনভেস্ট করবেন বা 70% আপনার যে টাকাটা এটা লং টার্ম যে সিলেকশনটা বা যে লিস্টটা আছে ওইগুলাতে ইনভেস্ট করবেন। আর যে 30% যেটা বাকি থাকবে ওইটাকে আপনি হলো যে ট্রেড আইটেম গুলো আছে ওইগুলাতে ইনভেস্ট করবেন। তো এখানে পজিশন ট্রেড বলা আছে। পজিশন ট্রেড জিনিসটা কি এটা আপনারা আশা করি জানেন। আর যারা জানেন না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমাদের সাথে থাকলে অবশ্যই সামনে জানতে পারবেন। তো এবার আসি যে আপনার স্টক মার্কেটে কি করা উচিত না সে ব্যাপারে। তো স্বল্প সময়ের বিনিয়োগ। দেখেন বিনিয়োগ জিনিসটা কখনো স্বল্প সময়ের হয় না। আপনি একটা জমি কিনলেন, আপনি কিন্তু চিন্তা করেন না যে ৩ মাস পরে এই জমিটার দাম বেড়ে যাবে তখন আমি বিক্রি করে দেব। তাইলে কিন্তু এটাকে বিনিয়োগ বলতো না। তো বিনিয়োগ কখনো স্বল্প সময়ের হয় না। আপনি স্বল্প সময়ের মেন্টালিটি নিয়ে যে ৬ মাসে আপনার টাকা ডাবল হয়ে যাবে, আপনি একদম ৬ মাসে কোটিপতি হয়ে যাবেন। এরকম কোনো স্বল্প সময় বিনিয়োগও করবেন না বা এরকম আকাশ কুসুম পরিকল্পনা নিয়ে আপনি মার্কেটে আসবেন না প্লিজ। তারপর যে জিনিসটা থাকে যে অতিরিক্ত ডাইভার্সিফিকেশন। তো ডাইভার্সিফিকেশন শব্দটার সাথে যারা পরিচিত তারা অনেকেই যেটা করেন যে আপনার পোর্টফোলিওটাকে অনেক বেশি ডাইভার্সিফাই করে ফেলেন। এই জিনিসটাও করা যাবে না। কারণ আপনি তাইলে আপনার স্টক গুলার কিন্তু ট্র্যাক রাখতে পারবেন না। তারপর আপনি গুজব বা নিউজ ভিত্তিক ট্রেড করা উচিত না বা করা যাবে না। যেমন অমুক ওই শেয়ারটা কিনছে এটার দাম বাড়বে বা ওই কোম্পানিটা এই হইছে ওইটার দাম বাড়বে। এরকম কোনো গুজব বা নিউজ ভিত্তিক ট্রেড আপনি করা উচিত হবে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো নিউজটা যদি ভ্যালিড হয়, তাইলে হয়তো আপনি সিউর ওই স্টকটাতে কিছু ট্রেড করতে পারেন। তবে সেটা যেন এরকম না হয় যে অমুক লোক ওই শেয়ারটা কিনছে সেইজন্য দাম বাড়বে। একটা শেয়ারের দাম বাড়ার জন্য এটা তো একটা ভ্যালিড রিজন হইতে পারে না। ভ্যালিড রিজন হয়তো হইতে পারে যে আচ্ছা ঠিক আছে ওই কোম্পানিটা তাদের প্রোডাকশন এক্সপান্ড করতেছে অথবা ওই কোম্পানিটার এই বছর রেভিনিউ অনেক ভালো আসবে বা আসছে যেকোনো একটা কারণে। এটা একটা ভ্যালিড নিউজ হইতে পারে। তো আপনি এটা এটা বুঝে শুনে কোন নিউজটা আসলে ইনভ্যালিড, কোন নিউজটা ভ্যালিড এটা বুঝে শুনে তারপর ট্রেড করবেন। তারপর আসি আসলে স্টক মার্কেটে কি করা উচিত? উচিত না দিয়ে শুরু করলাম কারণ আসলে আমরা যেগুলা উচিত না এগুলাই সবচেয়ে বেশি করি। আর যেগুলা উচিত এগুলাই সবচেয়ে কম করি। এজন্য আগে উচিত না দিয়ে শুরু করলাম। যাই হোক, তারপর আসি যে কি করা উচিত? তো ১ম যেটা এখন আপাতত আপনার যেটা করতে হবে, সামনে যেহেতু ইলেকশন, তো আফটার ইলেকশন মার্কেটটা কেমন রিঅ্যাক্ট করে? যেহেতু আসলে আফটার ইলেকশন একটা সম্ভাবনা আছে যে মার্কেটে ফ্লোর প্রাইসটা উঠে যেতে পারে। আ আ ফ্লোর প্রাইস উঠে গেলে মার্কেটে কি হইতে পারে বা কি হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমাদের একটা ভিডিও দেয়া আছে। আরো একটা ভিডিও আমরা ইনশাআল্লাহ দিব সামনে। আ তো আপনি এখন যেটা করতে পারেন যে আফটার ইলেকশন বা ফ্লোরটা কোন দিকে যায়, ফ্লোরটা উঠে কিনা আপনি এখন জাস্ট পর্যবেক্ষণ করতে পারেন বা দেখে শুনে তারপর বিনিয়োগ করতে পারেন। তারপর যেটা করতে হবে যে বিনিয়োগ শিক্ষা গ্রহণ করতে হবে। এখন যেহেতু এই যে এটা কিন্তু আপনি একটা ইলেকশন আগের টাইম পর্যন্ত কিন্তু একটা সুযোগ হিসেবে নিতে পারেন। যেহেতু আপনি জাস্ট মার্কেটটা এখন ইনভেস্ট করার মতো কিছু নাই বা ইনভেস্ট হয়তো করা না করে আপনি পর্যবেক্ষণ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাইমটা কাজে লাগিয়ে কিছু পড়াশোনা করতে পারেন। আপনি অনেক জায়গায় পড়াশোনা করতে পারেন। চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এখানে কিন্তু আমরা বিনিয়োগ শিক্ষামূলক অনেক ভিডিও দিব ইনশাআল্লাহ। আমাদের এরকমটাই পরিকল্পনা আছে। তো আপনি বিনিয়োগ শিক্ষা গ্রহণ করতে পারেন সেখান থেকে। তারপর যেটা করতে হবে যে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ওই সেই জমির মতো যে কথাটা বললাম যে আপনি দীর্ঘমেয়াদী ১০ বছর বা ২০ বছর পরের কথা চিন্তা করবেন। দেখেন আমরা ছোটবেলায় সবাই সেই কচ্ছপ আর আ খরগোশের গল্পটা পড়ছি, সবাই জানি। তো স্টক মার্কেটটা কিন্তু এটার একটা একদম বাস্তবিক
একটা রিফ্লেকশন। আপনি ধরেন ট্রেড করে ওই খরগোশের মতো লাফ দিয়ে আপনি আগায়া গেলেন। তারপর যেটা হলো যে আপনি ঘুমায়ে পড়লেন একদম। মানে যেকোনো আপনার একটা ট্রেড মনে করেন যে বিশাল লস হয়ে গেল। আপনি কিন্তু ওই ঘুমায়ে থাকবেন। বাট অল্প করে লাভ করে যদি আপনি আগায়া যান তাহলে কিন্তু আপনি লং টার্মে আপনি সাকসেসফুল হবেন। নাইলে কিন্তু ওই যে দেখা যাবে ২০১০ সালে বা ১৯৯৬ সালে যেরকম অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইছে, আপনিও কিন্তু তাদের দলেরই একজন হবেন এবং এই মার্কেট থেকে আপনাকে চলে যেতে হবে। তো আমরা আসলে ওই লং টার্ম জিনিসটা আমরা বুঝি না বা সাস্টেনেবিলিটি জিনিসটা আমরা বুঝি না। তো এটা বুঝার চেষ্টা করেন। তারপর যেটা করতে হবে যে এই যে পরিকল্পনা করলেন, আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলেন, তারপর নির্বাচন পরবর্তীতে আপনি ফ্লোর উঠে গেলে কি করবেন আমাদের ভিডিও দেখে সেটাও জেনে নিলেন। তো এগুলো পরিকল্পনা করতে হবে বা ওয়াচ লিস্ট বা তৈরি করলেন, ওটার পরিকল্পনা করতে হবে। এখন আপনি দেখলেন যে আপনার ওয়াচ লিস্টের বাইরে একটা লোকসানি কোম্পানি ৭০% দাম বেড়ে গেছে। আপনি চিন্তা করলেন যে এটা তো আরেকটু বাড়লে ১০০ হয়ে যাবে। আমি ওইখানে কিছু এন্ট্রি নেই। এই কাজ করা যাবে না। ওয়াচ লিস্টের বাইরে যাওয়াই যাবে না। আপনাকে একটা সিস্টেমেটিক একটা প্রসিডিউর এ ঢুকে যাইতে হবে। একটা আপনার অটোমেশন করে ফেলতে হবে আপনার পুরা জিনিসটাকে যত বেশি সম্ভব। তো আপনার পরিকল্পনাটাকে বাস্তবায়ন করতে হবে। এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। কারণ আপনি কিন্তু যখনই পরিকল্পিত বা পরিকল্পনা মাফিক ইনভেস্টমেন্ট করবেন ওটার কিন্তু একটা আউটপুট আপনি পাবেনই। হয়তো আপনি তাৎক্ষণিক পাবেন না, বাট লং টার্ম এ আপনি কিন্তু পাবেন। ওই যে কচ্ছপের মতো আপনার কিন্তু দৌড়টা আস্তে আস্তে মানে কখনোই দৌড়টা থামবে না। আর আপনি যদি পরিকল্পনা থেকে বের হয়ে যান ওই খরগোশের মতো ২ লাফ দিয়ে আগায়া যাবেন অনেক দূর ঠিকই। আবার দেখবেন যে একটা টাইমে ঘুম যে দিছেন আর ওঠার কোনো নাম থাকবে না। বরং আপনার মার্কেট থেকে চলে যাইতে হবে। তো সবশেষে আমি যেটা বলতে চাই যে স্টক মার্কেটের গুরু ওয়ারেন বাফেট উনার একটা কোটেশনকে আমি সামনে নিয়ে আসতে চাই। তো উনার কোটেশনটা একটু পড়ি। সেটাতে বলা আছে যে, "দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য impatient টু দ্য পেশেন্ট।" তার মানে হলো যে স্টক মার্কেট আসলে আ অধৈর্যশীল লোকদের কাছ থেকে ধৈর্যশীল লোকদের কাছে টাকা ট্রান্সফার করার একটা মেকানিজম বা একটা মেশিন। উনি জিনিসটাকে ওইভাবেই বলতেছেন। তার মানে হলো আপনি কিন্তু এখানে ধৈর্যশীল হইলে আপনি কিন্তু লং টার্ম এ টাকা আর্ন করতে পারবেন। এটা কিন্তু মোটামুটি সিউর। আর আপনি যদি ধৈর্যশীল না হন, আপনি যদি ওই যে ৩ দিন T1, T2 তে লাভ করতে চান, আপনি হ্যাঁ, লাভ করবেন। খরগোশের মতো ২ টা লাফ দিয়ে সামনে চলে যাবেন। তারপর দেখবেন যে আপনি ঘুমায়ে গেছেন। সো আপনারা সবাই ধৈর্যশীলভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে ইনভেস্ট করেন। এরকমটাই আমার সাজেশন থাকবে। সবার জন্য ২০২৪ এর জন্য শুভকামনা থাকলো। আশা করি সবার পোর্টফোলিও অনেকাংশেই একটা ভালো একটা গেইন দিবে এবং আশা করি সবার বিনিয়োগ সুরক্ষিত থাকবে। আ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিন। সাথে আমাদের ভিডিওগুলা কেমন হচ্ছে বা নেক্সট আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।